নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এবং আপনাদের সকলকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজকের এই ভিডিওতে আমরা যেটা বুঝতে চেষ্টা করব সেটা হচ্ছে ইসরায়েলের আলটিমেট গেম প্ল্যান, ইরানকে চারটে টুকরো করে চারটে আলাদা আলাদা নতুন দেশ তৈরি করা। এটা একটা কোর গেম প্ল্যানের অংশ। এই ব্যাপারটা আমরা আজকে খুব ভালো করে বুঝতে চেষ্টা করব কেন এবং কিভাবে এটাকে অ্যাচিভ করা হবে। দেখুন, জিওপলিটিক্সে কি ডেভেলপমেন্ট ডেলি হচ্ছে এবং কোন দেশের কাছে কীরকম অস্ত্রভাণ্ডার রয়েছে, তাদের বৈদেশিক নীতি কি, সেটা দিয়ে আপনি বুঝতে পারবেন নেক্সট 3-4 মাস কি হতে যাচ্ছে। আর প্রত্যেকটা দেশের যে ডিপ কোর পলিসি, সেইটাকে বুঝলে আপনি বুঝবেন নেক্সট 30-40 বছরে কি হতে চলেছে। তো ইরানের ব্যাপারে ইসরায়েলের এই যে কোর পলিসি, ইরানকে ভেঙে দাও চারটে দেশে, এটা ওদের লং টার্ম এজেন্ডা একটা। তো সেটাকে কিভাবে অ্যাচিভ করতে ইসরায়েল এবার বদ্ধপরিকর, সেই পুরো ব্যাপারটা আমরা দেখে নেব। দেখুন, তার আগে জাস্ট আজকের মানে লাস্ট 24 ঘন্টার ডেভেলপমেন্টের দিকে আপনি যদি নজর রাখেন, তাহলে যেটা আমরা প্রথম থেকে বলছিলাম যে আমেরিকা এবং ইসরায়েলের শক্তির কাছে ইরান কিছুই না। এখনো একই কথা বলছি আমরা, কারণ ওদের কাছে টেকনোলজি রয়েছে। আবেগ দিয়ে যুদ্ধ জেতা যায় না, টেকনোলজি লাগে। কিন্তু ইরান একেবারে পিছিয়ে পড়া দেশ না যে 1-2 দিনে ধ্বংস হয়ে যাবে। তো ইরানও ফাইট করার ক্ষমতা রাখে। ইরানের কাছে অস্ত্র আছে, ইরানের কাছে মনোবল আছে, ইরানের কাছে দীর্ঘদিনের ট্রেনিং রয়েছে, ইরানের কাছে চীন এবং রাশিয়ার ইন্টেল রয়েছে। তো ইরান কি করেছে, আরএএফ, সেই আরএএফ এর যে বেস, আরএএফ এর সাইপ্রাস বেসে বম্বিং করে দিয়েছে। আরএএফ মানে কি? র্যাফ, র্যাপিড অ্যাকশন ফোর্স না, রয়্যাল এয়ারফোর্স। রয়্যাল এয়ারফোর্স এটা আবার কাদের? এটা হচ্ছে ব্রিটিশদের, ইংল্যান্ডের, ইউকে, ইউনাইটেড কিংডম যাকে বলি আমরা। সেই ব্রিটিশদের যে রয়্যাল এয়ারফোর্স মানে ব্রিটিশ এয়ারফোর্স, তার যে সাইপ্রাসের বেস, ব্রিটিশদের এরকম পৃথিবীতে বহু জায়গায় এখনো বেস আছে। মানে ব্রিটিশ আর ব্রিটিশ নেই, কিন্তু এখনো সেই পুরনো জমিদারির কিছু কিছু আছে। ইভেন আমাদের নেপালেও ব্রিটিশদের একটা বেস আছে এখনো, ঠিক আছে, ব্রিটিশ আর্মির। তো সাইপ্রাসে ব্রিটিশ এয়ারফোর্সের বেসে ইরান আবারও বম্বিং করে, আবারও মানে বম্বিং করেছে, আবারও ড্রোন দিয়ে। কেন বললাম আবারও? কারণ কামাকোজি ড্রোন দিয়ে আমেরিকার 3rd ডিফেন্স সিস্টেম গুড়িয়ে দিয়েছে ইরান জাস্ট 2 দিন আগে। আর গতকাল কি করেছে, রয়্যাল এয়ারফোর্সের সাইপ্রাস বেসে বম্বিং করে দিয়েছে একইভাবে ড্রোন দিয়ে। যেটা কালকের ভিডিওতেই বলছিলাম যে ইউরোপকে সারা পৃথিবীর গোলাপের বাগান বলে মনে করা হতো, সেই ইউরোপেও যে কোনো মুহূর্তে অ্যাটাক হতে পারে। যারা গতকালের ভিডিও দেখেছেন তারা একবার চেক করে মিলিয়ে নেবেন বলেছি কিনা। স্যার আপনি কি করে জানলেন ইরানের সঙ্গে আপনার যোগাযোগ আছে? না, কোত্থেকে জেনেছি সেটাও বলে দিচ্ছি, প্রত্যেকটাই আমি সোর্স দিয়েই বলি। জার্মান ইন্টেলিজেন্স, আপনারা যদি গুগল করেন তাহলেই দেখবেন যে জার্মান ইন্টেলিজেন্স অফিসাররা গত পরশু থেকে বলছিল যে ইউরোপে ইরান অ্যাটাক করতে পারে। তো সেইটা থেকেই আমি গতকালের ভিডিওতে বলেছিলাম এবং অলরেডি সেটাই রাতে ঘটে গেল। ইউরোপ পর্যন্ত শান্তিতে নেই, গোটা মিডল ইস্ট তো জ্বলে পুড়ে খাক। আপনি শান্তিতে আছেন, সুরক্ষিত আছেন। এই জন্য বলেছিলাম গতকালের ভিডিওতে যে ভারতীয় সেনাবাহিনীকে, আর্মি, নেভি, এয়ারফোর্স, প্রতিরক্ষা দপ্তরকে একবার ধন্যবাদ জানাতে, কৃতজ্ঞতা জানাতে। ইংল্যান্ডের ওপর বম্বিং হচ্ছে, ইংল্যান্ডের বেসে। এবং এবং এরপর কি ঘটলো? এরপর যেটা গতকালও আমরা আলোচনা করছিলাম, হরমুজ স্ট্রেট ইরান কেবল বন্ধ করে দিয়েছে তাই নয়, হরমুজ স্ট্রেটে যে কোনো জাহাজ ঢুকলেই ইরান তাকে অ্যাটাক করবে বলে দিয়েছে। ওটা কোন দেশের তেল যাচ্ছে ইরান দেখবে না, ইন্ডিয়ার না, চীনের না, জাপানের না, অন্য কোনো দেশের। ইরানের ক্লিয়ার হিসেব, আমি সারা পৃথিবীকে এখন বিপদে ফেলবো। আমাকে যদি অ্যাটাক করা হয় সারা পৃথিবীর অর্থনীতির আমি 12টা বাজিয়ে দেবো। কারণ স্ট্রেট অফ হরমুজ বন্ধ করলেই তেলের সাপ্লাই বন্ধ হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে তেল এবং গ্যাসের প্রাইস জাম্প করবে সারা পৃথিবীতে, যেটা করা শুরু করেও দিয়েছে, এবং সারা পৃথিবী বিপদে পড়ে যাবে। এই জন্য জিওপলিটিক্স আপনার জীবনেও ইম্পর্টেন্ট। তেলের দাম বাড়লেই কি হবে? ট্রান্সপোর্ট কস্ট বাড়বে। যে সবজিটা লরিতে করে ভোরবেলা
কৃষ্ণনগর থেকে, চাকদা থেকে, পালপাড়া থেকে, কল্যাণী হাইওয়ে দিয়ে কলকাতায় আসছে, ওই সবজি কলকাতায় যে দামে বিক্রি হয় তার কস্ট বেড়ে যাবে, কারণ লরি ভাড়া বেড়ে গেছে, কারণ তেলের দাম বেড়ে গেছে। এই জন্য ইন্ডিয়া মাল্টি অ্যালায়েন্স করে রেখেছে যে স্ট্রেট অফ হরমুজ বন্ধ হলে সঙ্গে সঙ্গে রাশিয়া থেকে আমরা আবার তেল কেনা মারাত্মক বাড়িয়ে দেব, যাতে পৃথিবীতে যাই হয়ে যাক না কেন আমাদের দেশের 150 কোটি মানুষের ওপর এর কোনো আঁচ না পড়ে, বা মিনিমাম আঁচে যাতে আটকে দেওয়া যায়। তো আমাদের লিডারশিপকে রেসপেক্ট, কি লং টার্ম ভেবে কি মারাত্মক দাবার বোর্ডে ঘুঁটি সাজিয়ে রেখেছে, ভারতীয়রা যাতে সুরক্ষিত থাকে, সেফ থাকে। থার্ড, ইরান কি করেছে, কাতার এবং সৌদির এনার্জি সাইটে অ্যাটাক করে দিয়েছে। মানে শুধু স্ট্রেট অফ হরমুজ বন্ধ করে ইরান শান্ত থাকেনি, সৌদি আরবের যে তেলের খনি, সেই সমস্ত খনিতে গিয়ে এবার ইরান অ্যাটাক করছে মিসাইল দিয়ে, ড্রোন দিয়ে। যে তেলের সাপ্লাই তো দূরের কথা, খনির উৎপাদন বন্ধ করে দেবো, সারা পৃথিবী স্তব্ধ হয়ে যাবে যদি ইরান বিপদে পড়ে। তো ইরান জাস্ট হাইপারসনিক মিসাইলটা বের করেনি এখনো, এছাড়া ওদের হাতে যত কার্ড ছিল সমস্ত তাস খেলে দিয়েছে, যে সারা পৃথিবীতে বিশ্বযুদ্ধ লাগিয়ে দেবো, কারণ আমাদের সর্বোচ্চ নেতাকে মেরে ফেলা হয়েছে। এবার এহেন অবস্থায় ফোর্থ শেষ হয়নি এখানেও, আমেরিকার এম্বাসি রিয়াধে, সেখানে ইরান অ্যাটাক করে দিয়েছে মিসাইল দিয়ে। আমেরিকার এম্বাসি, মনে করা হয় যুদ্ধের সময়ও এম্বাসি এমন একটা জায়গা যেখানে কোনো দেশ অ্যাটাক করে না, যেটা সুরক্ষিত জায়গা, দূত অবদ্ধ, সেই মহাভারতের সময় থেকে বলা হয়। কিন্তু ইরান এবার এম্বাসিতেও অ্যাটাক করেছে, কারণ যুদ্ধ যখন হয় আলটিমেট সে কোনো নিয়ম মানে না, এবং এই লেভেলের যুদ্ধ যখন হয়। তো আমেরিকার যারা ফরেন সার্ভিস অফিসার তাদের জীবন বিপন্ন এই মুহূর্তে। অ্যান্ড 5, এখানেই থেমে থাকেনি। এরপর কি হয়েছে না, ইরান তাদের যে অ্যালাই হেজবোল্লাহকে ইসরায়েলের পাশে যারা থাকে লেবাননে বলে দিয়েছে ভাই ইসরায়েলে অ্যাটাক করো। হেজবোল্লাহ অ্যাটাক করতে শুরু করে দিয়েছে ইসরায়েলে। তো এহেন যখন অবস্থা, 5খানা বড় বড় ঘটনা ঘটে গেছে, সেই সময় ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিলেন যে 4-5 সপ্তাহ যুদ্ধ চলবে, 1 সপ্তাহের মধ্যে মিটবে আশা করছিলাম, 1 সপ্তাহ মিটবে না। ইসরায়েল আন্ডার ফায়ার, হেজবোল্লাহ অ্যাটাক শুরু করে দিয়েছে ইসরায়েলে, কারণ সারা পৃথিবীর টেরর নেটওয়ার্ককে ইরান কন্ট্রোল করে। এহেন অবস্থায় এই যে হেজবোল্লাহ স্ট্রাইকস ইসরায়েল, যখন এই ধরনের ঘটনা ইরানের তরফ থেকে ঘটে গেছে, তখন আমেরিকা চুপ থাকবে? আমেরিকা চুপ থাকবে না, ইসরায়েল চুপ থাকবে না। তো আমেরিকা এবং ইসরায়েল তেহরানের ওপর মারাত্মক অ্যাটাক শুরু করে দিয়েছে, এবং 787 জন মানুষ ইরানে অলরেডি এই 3-4 দিনে মারা গেছে। ইসরায়েল এবং আমেরিকা আলাদা লেভেলের অ্যাটাক শুরু করে দিয়েছে ইরানের ওপর। আজকের দিনটা মারাত্মক ভয়ঙ্কর হতে চলেছে ইরানের জন্য এবং গোটা মিডল ইস্টের জন্য। ইরান পাল্টা রিটালিয়েট করলে আমেরিকা, ইসরায়েল এবং ইউরোপের জন্যেও। তবে ইরান যদি মারাত্মক বড় কিছু অ্যাটাক করে ফেলে এবং তাতে যদি আমেরিকা এবং ইসরায়েলের বড় ক্ষতি হয়, তবে কিন্তু আমেরিকা আর ওয়েট না করে B-2 বম্বারকে নামিয়ে দেবে। B-2 বম্বার যদি একবার নেমে যায়, ইরানের যে কোনো জায়গায় বম্বিং হবে, প্রত্যেকটা বড় বড় বিল্ডিং গুড়িয়ে যাবে এবং সাধারণ ইরানের জনগণ বেঘরে মারা যাবে। কারণ আমেরিকা তখন আর কিছু ভাববে না, ন্যায় নীতি, কে মরল কে বাঁচলো, জাস্ট কার্পেট বম্বিং হয়ে যাবে ইরানের ওপর। কারণ দিনের শেষে টেকনোলজিতে আমেরিকা এবং ইসরায়েল প্রচুর এগিয়ে। টেকনোলজিতে কোন লেভেলের এগিয়ে, কেন আমি বলছি ইরান মানে ইসরায়েল এবং আমেরিকার হাতে কেবল তো টেকনোলজি নয়, আমেরিকার টেকনোলজি আর ইসরায়েলের ইন্টেলিজেন্স। ইসরায়েল তো ইরানের মধ্যে কোথায় কি চলছে এখনো খুঁজে বের করছে না, যে এক্স্যাক্ট প্রিসিশন বেসড কোথায় স্ট্রাইক করলে কাজ হয়ে যাবে, এই ইনফরমেশন তো ইরানের হাতে নেই। জাস্ট একটা ঘটনা শেয়ার করছি, ইসরায়েল কিভাবে তাদের একটি মেয়েকে কাজে লাগিয়ে পুরো ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম প্রায় বন্ধ করে রেখে দিয়েছে, সেই গল্প আমি বলেছিলাম এই চ্যানেলে। রিসেন্ট একটা ইনফরমেশন আপনাদের বলি। ইরান যখন বুঝতে পারে যে ইরানের মধ্যে প্রচুর মোসাদের এজেন্ট রয়েছে ইসরায়েলের, তো ইরান একটা টিম তৈরি করে হাই র্যাঙ্কের অফিসারদের দিয়ে। এই টিমের কাজ হবে দেশের মধ্যে থেকে মোসাদের এজেন্টকে খুঁজে বের করা এবং তাদের হত্যা করা। তো ইরান নিজের একটা এলিট অফিসারদের টিম বানায় মোসাদের এজেন্ট ধরার জন্য।
এবার রিসেন্ট কি নিউজ এসছে জানেন? মানে আপনি কি ভাবতে পারেন ভেবে নিন, তারপর আমি বলছি। ইরান যে ওই টিমটা বানিয়েছে, ওই টিমের যে চিফ, সেই অফিসার হচ্ছে মোসাদের এজেন্ট। তো মোসাদ এইভাবে খেলে রাখে, নিজের অ্যাসেটকে এইভাবে বসিয়ে রাখে যে আমার এই এজেন্টরা ইরানে 12টা বাজাবে। এই এজেন্টদের আটকানোর জন্য ইরান যে টিম বানাবে, তার মধ্যে যে হেড চিফ হবে সে আবার আমাদের লোক হবে। তার মানে সে কি লেভেলের অ্যাক্টিং করে গেছে ইরানের সরকারের সঙ্গে এতদিন, যে ইরানের সরকার ওর ওপর ভরসা করে টিম বানিয়েছে যে তুমি গিয়ে মোসাদের এজেন্টদের ধরো। তাহলে ওর হয়তো লাস্ট 20-25 বছর ধরে কাজ ছিল যে প্রবল বিশ্বাসযোগ্যতা অর্জন করা। মোসাদকে আপনি আটকাবেন কি করে? এইবার আমরা আজকের কোর টপিকে ঢুকছি, যে ইরানকে 4 টুকরো করে ভাঙার যে প্ল্যান। আমি সবসময় বলি যে আন্তর্জাতিক লেভেলের যে নেতা, বড় পোস্টে থাকা অফিসার, তাদের প্রত্যেকটা শব্দ ইম্পর্টেন্ট। বেঞ্জামিন নেতানিয়াহু ইরানের জনগণের উদ্দেশ্যে একটা ডাক দিয়েছে রাস্তায় নামার জন্য। আপনি শব্দগুলো দেখেছিলেন? গুগল করে দেখে নিতে পারেন। কি ছিল বলুন তো লাস্টের প্যাসেজটায়? লাস্টের প্যারাটায় বেঞ্জামিন নেতানিয়াহু বলছেন, ও পার্সিয়ানস, এইভাবেই, ও পার্সিয়ানস, ও কুর্দস, ও আজারিজ, ও আওয়াজিজ, ও বালুচিজ, তোমরা সবাই রাস্তায় নামো। আচ্ছা, উনি তো বলতেই পারতেন, ও ইরানিয়ান, মানে ইরানের, হে ইরানের মানুষরা, আপনারা সকলে রাস্তায় নামুন। উনি আলাদা আলাদা করে পার্সিয়ান, কুর্দস, আজারিজ, আওয়াজিজ, বালুচিজ, 5-7টা এথনিসিটির লোককে আলাদা আলাদা করে ওনার লেখায় কেন উল্লেখ করলেন? মেসেজ ইজ ক্লিয়ার, ইরানের ডিভিশন হতে চলেছে। ইরানকে আলাদা আলাদা এথনিসিটিতে ভেঙে ফেলার প্ল্যান রয়েছে ইসরায়েল এবং আমেরিকার। তাহলে আপনাকে এবার একটু ডেটায় যেতে হবে যে ইরানের যে মানুষ, তাদের এথনিসিটি কিরকম। ইরানে মোটামুটি 50-60% পার্সিয়ান আছে, 16-24% আজারিজ আছে যারা আজারবাইজানের দিককার লোক, কুর্দ আছে 7-10%, বাকিরা বালোচ 2%, এরকম সব আলাদা আলাদা এথনিসিটির লোকজন আছে। এবার আপনি যদি ম্যাপ দিয়ে দেখেন না, এই নির্দিষ্ট এথনিসিটির লোকেরা এক একটা দিকেই কিন্তু থাকে, তাই না? সব দেশেই এটা মোটামুটি সত্যি কথা। নেপালিরা নেপালে থাকে, আবার ভারতের দেখুন নেপালের যে বর্ডার সাইড, দার্জিলিং ইত্যাদি, সেখানে থাকে। এথনিসিটি না এটা। আপনি যদি ল্যাঙ্গুয়েজের দিক থেকে দেখেন, বাঙালি ভারতের পশ্চিমবঙ্গে থাকে, আবার ঠিক বাংলাদেশে থাকে, মানে বাংলাদেশ বর্ডারে না। তো এক একটা নির্দিষ্ট জায়গায় এরা একসঙ্গে থাকে। আপনি যদি রিলিজিয়ান বা পাঞ্জাবি এথনিসিটি দিয়ে দেখেন, পাঞ্জাবে থাকে না বেশিরভাগ শিখরা। তো এই যে এক একটা নির্দিষ্ট পকেট তৈরি করে ফেলা এথনিসিটি নিয়ে দেখুন। পার্সিয়ানরা দেখুন এই সবুজ মাঝখানের দিকেই মোটামুটি রয়েছে। খেয়াল করে দেখুন, এই যে এই জায়গাটা, এই জায়গাগুলো কোন দিক? আজারবাইজানের দিক না? এই দেখুন, এই দিকটা আজারিজরা আছে, মানে এর পাশেই আজারবাইজান, আর এই দিকে ওই একই এথনিসিটির লোকজনরা ইরানের মধ্যেও আছে। আপনি দেখুন এই সমস্ত জায়গায় কুর্দ জনবসতি মারাত্মক, কুর্দিস্তান ফান যেগুলো বলা ডিমান্ড করা হয়, এইখানে কুর্দ জনবসতি রয়েছে। আপনি খেয়াল করেন দেখুন, এই দিকটা পাকিস্তান, বালুচিস্তান পাকিস্তানের, এর পাশেই বালোচরা রয়েছে এই জায়গাগুলোয়, এই যে বালোচরা আছে এই জায়গাগুলোয়, বুঝতে পারছেন? এইবার এদের প্ল্যান, ভাই কাটো এটাকে, কাটো এটাকে, কাটো এটাকে, আলাদা আলাদা দেশ বানাও, অন্য বিভিন্ন আরো পারমুটেশন কম্বিনেশন লাগিয়ে মোটামুটি কেক কাটতে হবে। কারণ কি? ইরানকে কেন ইসরায়েল এবং আমেরিকা ইরানের পতন চায় সে তো বুঝলাম। কারণ মিডল ইস্টের সমস্ত দেশ, সৌদি আরব থেকে শুরু করে কাতার, কুয়েত, ওমান, প্রত্যেকটা দেশ আমেরিকার কাছে মাথা নত করে থাকে। আমেরিকার বেস আছে প্রত্যেকটা দেশে। ইরান মাথা নত করেনি, বরং আমেরিকার শাসন ব্যবস্থাকে ইরান উচ্ছেদ করে দিয়েছিল। তো ইরানের প্রতি স্বাভাবিক ক্ষোভ, রাগ আছেই আমেরিকার।
এবং ইরান রাশিয়ার অ্যালাই। আপনি দেখুন না, বাংলাদেশে বেস চেয়েছিল আমেরিকা, দেয়নি, দিয়ে দিলে মাথা নত করে গেলেন আপনি, ঠিক আছে। শেখ হাসিনাকে তুলে ফেলে দিল আমেরিকা। ভারতের বেস কোনোদিন পাচ্ছে না আমেরিকা, পাবে না, বলার সাহস নেই, তো ভারতকে সহ্য করতে পারে না আমেরিকা। ভারতে সরকার চেঞ্জ করার জন্য অনেক কিছু চেষ্টা করে যায়, ডিপ স্টেট কাজ করে, পারে না, সেটা আলাদা কথা। পাকিস্তানে ইজিলি বেস পেয়ে যাবে, তো পাকিস্তান ভালো, মানে পায়ে এসে পড়ো তো ভালো। তো ইরান যেহেতু পায়ে এসে পড়েনি, তো ইরানকে যে করে হোক সরাতে হবে, তাই তো? এটা আমেরিকার মেন ইন্টেনশন। বাট ইরানকে ভাগ করে কি হবে? দেখুন, ভাগ করাটা হচ্ছে আলটিমেট কোর উদ্দেশ্য লং টার্ম সলিউশনের। ডিপ স্টেটে যারা কাজ করে তারা 5 বছরের ভাবে না, তারা 100 বছরের জন্য ভাবে। প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, এরা ডিপ স্টেটের ছোট ছোট সময়ের পার্ট, বাট এরা ডিপ স্টেট নয়। আমেরিকা জানে 5 বছর 4 বছর পর পর প্রেসিডেন্ট আসবে যাবে, প্রত্যেকটা প্রেসিডেন্টই যাতে ডিপ স্টেটের জন্য কাজ করে, ডিপ স্টেটের ফিলোসফিকে বাস্তবায়িত করার জন্য, সেটা দেখতে হবে। তো ডিপ স্টেটের প্ল্যান কি? ভাই কিচ্ছু করতে হবে না। ইরানকে দেখুন, কোর থিওরি কিন্তু আবার 2 মাসে হয়ে যায় না, ভাববেন না, আগেই বলেছি। বর্তমান ডেভেলপমেন্ট দিয়ে নেক্সট 3-4 মাস প্রেডিক্ট করা যায়, কোর থিওরি বুঝে গেলে 30-40 বছর প্রেডিক্ট করা যায়। নেক্সট 30-40 বছরের মধ্যে, জিওপলিটিক্সে 30-40 বছর খুব কম টাইম, আমাদের ধৈর্য থাকে না, সেটা আলাদা কথা। আমরা স্যাট স্যাট করে অ্যাকশন মুভি দেখতে অভ্যস্ত, জিওপলিটিক্স ওরকম অ্যাকশন মুভি নয়। তবে হ্যাঁ, 30-40টা বছর পর কখন যে সেকেন্ডের মধ্যে পাশা ঘুরে যাবে বুঝতে পারবেন না। জিওপলিটিক্সে বলাই হয়, দেয়ার আর ডেকেডস হোয়ার নাথিং হ্যাপেন্স। দশকের পর দশক কেটে যায়, কিছুই হয় না। বাট দেয়ার আর উইকস হোয়ার ডেকেডস হ্যাপেন। বাট কয়েকটা সপ্তাহের পর এরকম আসে যেখানে এক একটা দশক চেঞ্জ হয়ে যায়। তো ইসরায়েল আমেরিকার এই 30-40 বছরের লং প্ল্যানে কতটা হয়ে গেছে আপনি জানেন না? যে আমরা ওই প্ল্যানের 39তম বছরে বসে আছি না 19তম বছরে বসে আছি। আলটিমেট উদ্দেশ্য ভাই, ভাগ করে দাও ফল্ট লাইনকে কাজে লাগিয়ে। ফল্ট লাইন মানে কোনো দেশের এজেন্সি দেখে অন্য দেশে যেখানে প্রবলেম ক্রিয়েট করতে হবে, সেখানে মানুষে মানুষে পার্থক্য কি আছে? রিলিজিয়ান পার্থক্য আছে, তাহলে দেখি ভারতবর্ষে ফল্ট লাইনকে কাজে লাগানো যায় কিনা। এই তোমরা মুসলিম, তোমরা হিন্দু, মারামারি করো। আপনি ভাববেন আচ্ছা, তাহলে সবাই একই রিলিজিয়ানের হলে কোনো মারামারি হয় না, তাই তো? ইরান একই রিলিজিয়ানের, তো এখানে রিলিজিয়ান ফল্ট লাইন হবে না। এখানে কি করা যায়? আচ্ছা, এই এথনিসিটি, তোমরা আরে ইরানের লোক, তোমরা মুসলিম, সব ঠিক আছে, বাট তুমি তো আসলে তো পার্সিয়ান, তুমি তো আসলে আজারিজ, তুমি তো আসলে বালুচিজ, মারো। আপনি ভাবছেন যে খালি এথনিসিটির ফল্ট লাইন হয়? ভারতবর্ষে 100 বছর আগে কি ফল্ট লাইন ছিল? কাস্ট। এখনো আছে, বাট আমরা সাকসেসফুলি দ্রুত কমাচ্ছি। তুমি ব্রাহ্মণ ও শূদ্র, পেটাও। ফল্ট লাইন কি খালি কাস্টে হয়? ল্যাঙ্গুয়েজ, আরে বাঙালি, এ বিহারি, ল্যাঙ্গুয়েজ আলাদা, মার। ফল্ট লাইন কি কেবল ল্যাঙ্গুয়েজে হয়? গায়ের রং, আরে হোয়াইট ও ব্ল্যাক, পেটা, আমেরিকায় চলে। ফল্ট লাইন কি কেবল গায়ের রঙে হয়? রাজনৈতিক পার্টি, আরে ও সিপিএম ও তৃণমূল, মার, বাড়িতে অ্যাটাক কর, আগুন লাগিয়ে দে। ফল্ট লাইন কি কেবল রাজনৈতিক আদর্শে হয়? রিলিজিয়াস সেগমেন্ট, আরে এশিয়া ও সুন্নি, মার মসজিদে বোম। তো ফল্ট লাইন অগুন্তি হতে পারে। ফল্ট লাইন প্রত্যেকটা সমাজে আছে, সেই সমাজই বুদ্ধিমান যারা ফল্ট লাইন রাখে না। ভারতবর্ষ কেউ ফল্ট লাইন দিয়ে বিভিন্ন দেশের এজেন্সি ডিস্টেবল করতে চেষ্টা করে। সেটা পারবে না তখনই যখন আমরা বলবো ভাই আমি কি ল্যাঙ্গুয়েজে কথা বলি, বাংলায়, ওটা আমার নিজের ল্যাঙ্গুয়েজ। আমি কোন রিলিজিয়ান ফলো করি, কেউ হয়তো ক্রিশ্চিয়ানিটি ফলো করেন আপনারা, সেটা আমার নিজস্ব আস্থা। আমার অন্য সমস্ত পরিচয় নিজস্ব পারিবারিক পরিচয়, ব্যক্তিগত পরিচয়, বাট আমি আমার পাবলিক পরিচয় একটাই দেবো, আমি ভারতীয়। এটা যদি সবাই করতে পারে ভারতবর্ষে, তবে ফল্ট লাইন পাবে না বিদেশের এজেন্সিরা। নইলে কোনো একটা ফল্ট লাইনকে অ্যাম্পলিফাই করে ঠিক অশান্তি লাগিয়েই দেবে। তো ইরানের ক্ষেত্রে সেই ফল্ট লাইনটা হচ্ছে এথনিসিটি। ওকে, এইবার কি করতে হবে?
দেখুন, আমেরিকা এবং ইসরায়েলকে একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে ধীরে ধীরে এই সমস্ত এথনিসিটির লোকদের মধ্যে মারামারি লাগিয়ে দাও। ইন্টারনেট কন্ট্রোল করো, ওখানকার যে লিডাররা আছে তাদেরকে টাকা খাওয়াও, কোনো একটা লিডার অন্য সম্প্রদায়ের সম্পর্কে যাতে হেট কমেন্ট করে সেই হেট কমেন্টটাকে চারিদিকে স্প্রেড করো, অন্য সম্প্রদায়ের ইয়াং ছেলেদের হাতে অস্ত্র তুলে দাও, তোদের হেট কমেন্ট করছে তোরা ছেড়ে দিবি, গিয়ে কাট বেটা। তো যেই অশান্তি লেগে যাবে তখন এই সমস্ত অংশের মধ্যে আমেরিকা ইসরায়েল কি করবে, নিজের ডিপ অ্যাসেটদের বসিয়ে রাখবে। বড় বড় এনজিওর লিডার, বড় বড় প্রফেসর, বড় বড় বুদ্ধিজীবী, বড় বড় পার্টির নেতা, যারা এসে একসঙ্গে বলবে ভাই সব কাটাকাটি মারামারি করে তো মরবই আমরা, এর থেকে ভালো চলো দেশ ভাগ করে নিই। তখন মানুষ বাঁচতে দেশ ভাগ করে নেবে। ভারতবর্ষে হয়েছে, 1947-এ হয়েছে, খেয়াল করে দেখুন না। যেই দেশ ভাগ করে দিল সেই সময় আমেরিকা এবং ইসরায়েল কিন্তু প্রচন্ড নাক গলাতে চলে আসবে যে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ম্যাপটা আমরা করে দিচ্ছি, এবং খুব ইচ্ছে করে ডিসপিউটেড ম্যাপ তৈরি করা হবে। এই কোথাও পাহাড়ের এখানে এরকম গন্ডগোলের ম্যাপ করে দেওয়া হবে, পাহাড়ের এই সাইডটা ওকে দিয়ে ওই সাইডটা ওকে দিয়ে দেবে, কোনো না কোনো গন্ডগোল ওরা ম্যাপে পাকিয়ে দেবে। সহজ সরল ম্যাপ তো বানাবেই না, যাতে করে নেক্সট 50 বছর চারটে দেশ, এ বলবে এই পাহাড়ের ওই চূড়াটা আমার, ও বলবে না আমাদের, এই বলে মার নিজেরা মারামারি করে মর। মোটামুটি 50-60 বছর যাতে এদের নিজেরা মারামারি করে মরে, যেন এতটা শক্তি কখনো অর্জন করতে না পারে যে আমেরিকার চোখে চোখ রেখে কথা বলবে। আপনি ভাবুন, আজকে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ অখণ্ড ভারতবর্ষ হিসেবে আছে, তার শক্তি কল্পনা করুন। বাংলাদেশ পাকিস্তান কেটে যাওয়ার পর ভারতবর্ষের এই শক্তি, তাহলে বাংলাদেশ পাকিস্তানের অংশ যদি থাকতো, এই অখণ্ড ভারতবর্ষের শক্তি আপনি কল্পনা করুন। বাট আমাদের শক্তি কোথায় যায়? বাংলাদেশ লাফায় নর্থ ইস্ট দখল করে নেবো, নর্থ ইস্ট ইন্ডিয়াকে সিকিউরিটি স্ট্রং করতে হয়। পাকিস্তান দুটো জঙ্গি পাঠিয়ে দেয়, হ্যাঁ কাশ্মীরটাকে দখল করতে হবে, ইন্ডিয়াকে আবার কাশ্মীরে এফোর্ট দিতে হয়। তো আমাদের যাতে করে এনার্জি, এফোর্ট, রিসোর্স এই জায়গায় নষ্ট হয়, এটা ইংল্যান্ড করে গেছিল 1947-এ। আমরা যাতে শান্তিতে গ্রো না করতে পারি, ইরানে ঠিক এক গেম প্ল্যান খেলা হবে। কবে? আই ডোন্ট নো, নেক্সট কিছু বছরের মধ্যে তো বটেই। যাতে নিজেরা মারামারি করে ব্যস্ত থাকে, একসঙ্গে গ্রো করে আমেরিকার বিরুদ্ধে যাতে দাঁড়াতে না পারে। এদের যখন ভাগ বাটোয়ারা হবে, ডিসপিউটেড রিসোর্স শেয়ার হবেই হবে। মিলিয়ে নিন আপনি, ইরানের যে আর্মি আছে, আর্মির কিছু জিনিসপত্র অস্ত্রশস্ত্র থাকবে, কোনো একটা দলকে ইচ্ছে করে বেশি দিয়ে দেওয়া হবে, কোনো একটা গ্রুপকে ইচ্ছে করে কম দেওয়া হবে। যাদের কম দেওয়া হবে তারা নেক্সট 20 বছর ধরে ঝামেলা করবে যে এটা তো আমাদের প্রাপ্য, আমরা তো আমাদের অধিকার অনুযায়ী পাইনি যখন দেশ ভাগ হয়েছে। যাতে অশান্তি চলতে থাকে। ওই দেশগুলো ভাব হয়ে গেলে হবে না। চারটে আলাদা সংসার হতেই পারে, বড় সংসার ভেঙে 4 ভাইয়ের, কিন্তু 4 ভাইয়ের পাশাপাশি বাড়ি হলো, মিল থাকলো, সেটা চলবে না। 4 ভাই যেন মারামারি করে মরে সেটা দেখতে হবে। এবং তাই জন্য এদের মধ্যে বিটার মেমোরি ক্রিয়েট করে দিতে হবে। মোটামুটি খুন আর ধর্ষণ 6 মাস 1 বছর দেশভাগের সময় এমন চলবে, আর্মিকে বলা থাকবে, নেতাদের বলা থাকবে ভুল করেও কন্ট্রোল করবে না, যেন প্রচুর মানুষ মরে, যেন অনেক মেয়ে ধর্ষিতা হয়। কারণ নেক্সট 50-60 বছর ওই বিটার মেমোরি বাকি গ্রুপের মাথায় থাকবে যে আমাদের মেয়েরা মায়েরা ধর্ষিত হয়েছিল এদের দ্বারা, ওরা আমাদের বাড়ির লোকদের খুন করেছিল। তো 2-3 প্রজন্ম তো মোটামুটি এই বিটার মেমোরি মাথায় থাকবেই, এরা কখনো বন্ধু হতে পারবে না। তো একদম যখন দাঙ্গা ছড়াচ্ছে তখনই আটকালে হবে না, 6-8 মাস পর আটকাতে হবে, যখন দাঙ্গা মোটামুটি পিক নিয়ে নিয়েছে, যে এই না মারামারি করে না, আমরা ভাগ করে দিচ্ছি, ব্যাস সেটেল। এরপর এই দেশটা একটু বড় হচ্ছে, একটু ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা করছে হয়তো। আচ্ছা, একে কি করতে হবে? এদের এখানে যে ডিপ স্টেট আছে আমেরিকার, একে খেপিয়ে দিয়ে বলতে হবে অ্যাটাক করতো, একটা অ্যাটাক হয়ে যাবে। এবার সঙ্গে সঙ্গে বালুচিস্তান যে নতুন দেশ, তাকে আমেরিকাকে বলতে হবে ভাই তুমি একটা কাজ করো, এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে নাও, তোমার উপর যখন তখন অ্যাটাক হতে পারে। এয়ার ডিফেন্স সিস্টেম কোত্থেকে নেবে? কি আর করবো, আমিই দিয়ে দিচ্ছি। হ্যাঁ টাকা তো লাগবে, হ্যাঁ টাকা লাগবে, এমনি আমিই দিচ্ছি, এমন ভাব দেখাবে যেমন দান করছে, বাট বিক্রি করবে। দিয়ে সঙ্গে সঙ্গে 1 বছর পর একে গিয়েই আবার আমেরিকা বলবে এই ওরা তো এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে নিয়েছে, তুমি তো অ্যাটাক করলেও কিছু কাজ হবে না, শোনো তুমি একটা আমাদের ভালো ফাইটার জেট এসছে ওইটা নাও, ওইটা দিয়ে অ্যাটাক করলে না ওর এয়ার ডিফেন্স সিস্টেমটা কাজ করবে না, ওটা তো আমরাই বানিয়েছি, আমরা জানি কতদূর কাজ করবে।
ব্যাস 4টে নতুন মার্কেট হয়ে গেল। একে ডিফেন্স সিস্টেম দেবো, একে অ্যাটাক হেলিকপ্টার দেবো, আবার একে আর একটা ডিফেন্স সিস্টেম দেবো, ওকে অ্যাটাক হেলিকপ্টার দেবো। বিজনেসই বিজনেস, পয়সাই পয়সা। মার্কেট ক্রিয়েট হয়ে গেল, নিজেরা মারামারি করে নেক্সট 60-70 বছর অন্তত মরবে, আবার 2100 সাল নাগাদ দেখা যাবে নেক্সট 100 বছরের প্ল্যানিং কিভাবে কি করা যায়। তো আর্ম সাপ্লাই চলতে থাকবে এদের এখানে। এই হচ্ছে অবস্থা, এবং এইটা ইসরায়েলের আলটিমেট গেম প্ল্যান ইরানকে নিয়ে। এটা হবেই হবে, বাট কেউ আবার মনে করবেন না যে কালকে বা পরশু হবে, হয়তো পরের দশকে হবে বা তার পরের দশকে হবে, বাট হতে তো বাধ্য। ওকে, এবার আমরা এই জিওপলিটিক্স কেন আলোচনা করি, আপনারা কেন শোনেন? একটাই মেন কারণ, আপনার জীবনে এর কি প্রভাব পড়বে, তাই না? যাতে আপনার লিভিং স্ট্যান্ডার্ড ভালো হয়, যাতে আপনি ভালো থাকেন মূলত অর্থনৈতিকভাবে, কারণ জিওপলিটিক্সের এক্স্যাক্ট ইম্প্যাক্ট ইকোনমিতে। খেয়াল করে দেখুন তো, আমি ঠিক টাইমে আপনাদের ভিডিও আপলোড করে দিয়েছিলাম, তেলের ব্যাপারেও বলে দিয়েছিলাম, তেল নিয়ে তো দেখলেই, আজকেই দেখালাম। সোনার দাম কি 2 লাখ টাকা হবে? ঠিক টাইমে আমি এটা শর্টস ভিডিও আমাদের চ্যানেলের শর্টস সেগমেন্টে দিয়ে দিয়েছিলাম। এবার আমি আপনাকে দেখাই একটা নিউজ, দেখুন তো, আমি দিয়েছিলাম 2 দিন আগে, আর এটা 12 ঘন্টা আগে, 16 ঘন্টা আগের খবর। গোল্ড প্রাইস জাম্প করছে, গোল্ড প্রাইস জাম্প করছে। 1.63 ছিল, আবার 1.73। গোল্ড প্রাইস সার্জ করছে, জাম্প করছে। ওকে, খেয়াল করে দেখুন তো, যারা ইনভেস্টমেন্ট করেন, স্টক মার্কেটে কাজ করেন, আমি বলে দিলেই হয়ে যাবে, একদমই না। কখন মেটালের প্রাইস উঠবে নামবে তার উপর 100টা প্যারামিটার কাজ করে, তার উপর একটা বড় প্যারামিটার যুদ্ধ। যুদ্ধ হলেই, অনিশ্চয়তা তৈরি হলেই মেটালের প্রাইস ওঠে। আরো 99টা প্যারামিটার আছে, একটা প্যারামিটারে হয় না, জাস্ট একটা বলছি আমি। এবার কেউ যদি, কারোর কাছে 10,000 টাকা ছিল, সে যদি যখন 1,63,000 করে ছিল তখন স্টক মার্কেট থেকে গোল্ডে ইনভেস্ট করে রাখে, জাস্ট 2 দিনে 1.73 হয়ে গেছে, তো তার 10,000 টাকাটাও মোটামুটি 700-800 টাকা 2 দিনে বেড়ে গেছে আশা করব আমি। এইটা জিওপলিটিক্স জানার, বোঝার, নেক্সট কয়েকদিনে কি হতে যাচ্ছে সেটা প্রেডিক্ট করার আসল লাভ। আপনি অর্থনৈতিকভাবে কিছু লাভবান হবেন। দেখুন, স্টক মার্কেটে লাভবান হতে গেলে 3টে জিনিস করতে হবে। 1, জিওপলিটিক্স আপনাকে ডেলি ফলো করতে হবে, পৃথিবীতে কি হতে চলেছে, হয়ে গেলে আর জেনে লাভ নেই, কি হবে নেক্সট 7 দিনে। 2, কারণ হয়ে গেলে তো তখন আপনার আগে বাকি ইনভেস্টাররা যা করার করে দেবে। ফাইন্যান্সিয়াল লিটারেসি আপনার চাই। স্টক মার্কেট আপনি জানেন না, কি কি প্যারামিটারের উপর ডিপেন্ড করে কি হয় জানেন না, হ্যাঁ ওই ভিডিওয়ে বলেছে গোল্ড ইনভেস্ট করো, করে দিলাম ইনভেস্টমেন্ট, তারপর বলবেন আমার টাকা ডুবে গেল, স্টক মার্কেট তো জুয়া, করবেন না। ফাইন্যান্সিয়াল লিটারেসি নেওয়ার ইচ্ছে থাকলে, পড়াশোনা করার ইচ্ছে থাকলে তবে গোল্ড স্টক মার্কেটে ইনভেস্ট করবেন। জিওপলিটিক্স ডেলি খোঁজ নেওয়ার সময় থাকলে তবে ইনভেস্ট করবেন। হতেই পারে আপনার সময় নেই, তাহলে স্টক মার্কেট আপনার জন্য না। 3, মনে যদি কোনো লোভ না থাকে, গ্রিড না থাকে, তাহলে ইনভেস্ট করবেন। স্যার আমার টাকা বাড়বে এটা আমি আশা করবো না, নিশ্চয়ই করবেন, কিন্তু এটা লক্ষ্মী চিটফান্ড নয় যে 21 দিনে পয়সা ডাবল। জেনারেলি ব্যাংক পোস্ট অফিসে 6-7% করে বাড়ে, জেনারেলি স্টক মার্কেটে 14-15% করে বাড়ে, মানে ডবল লাভ হয়। বাট এটার একটা পারমুটেশন কম্বিনেশন আছে, পড়াশোনা আছে, ধীরে সুস্থে বাড়ে, রাতারাতি আপনার পয়সা ডবল হবে না। হ্যাঁ, ব্যাংক পোস্ট অফিসের থেকে অনেক তাড়াতাড়ি হবে, বাট সেটা রাতারাতি না। তো আপনাকে ধৈর্য রাখতে হবে, মনে লোভ রাখলে ভুলভাল স্টেপ নিয়ে নেবেন। তো এই 3টে যদি সহমত থাকেন তাহলে আমি বলবো স্টক মার্কেটে ইনভেস্ট করুন। এবং দোল যাত্রা উপলক্ষে স্টক মার্কেটে আমাদের যে কোর্স রয়েছে সেই কোর্সের ওপর আমরা 2,000 টাকা ডিসকাউন্ট করে দিয়েছি, যেটাকে আমি মনে করি আপনারা সবাই সহমত হবেন যারা ভর্তি হয়েছেন। ভারতবর্ষের শ্রেষ্ঠ অনলাইন স্টক মার্কেট কোর্স, বাড়িতে বসে শিখতে পারবেন, যার যা পড়াশোনার ব্যাকগ্রাউন্ড সেই শিখতে পারবেন। বাংলা ভিডিওর পুরো সাপোর্ট, ভিডিও কোর্স যেদিন ভর্তি হবেন সেই দিন থেকে, সেই মুহূর্ত থেকে ক্লাস করতে পারবেন। প্রত্যেক রবিবার করে আবার লাইভ ক্লাস হয় কোনো ডাউট থাকলে ক্লিয়ার করে দেওয়ার জন্য। এবং লোন অ্যান্ড ডেট ম্যানেজমেন্ট থেকে শুরু করে মাইন্ড ম্যানেজমেন্ট, এর মধ্যে আরো অনেক কিছু এক্সট্রা কোর্স অ্যাড অন আমরা ফ্রিতে করে দিয়ে থাকি। এবং এই ডিসকাউন্টটা
আর কখনো পাবেন না। এর আগে প্রজাতন্ত্র দিবসের সময় ডিসকাউন্ট ছিল, যারা সেই সময় নিয়ে ফেলেছে কতটা উপকার পেয়েছে তারা নিজেরা বলুক। আর সেই ডিসকাউন্ট জীবনে কোনোদিন আসবে না, তারা যে ফিজে ভর্তি হতে পেরেছে। আর আপনারা আজকে যে ফিজে ভর্তি হতে পারবেন দোলযাত্রা এবং হোলির দিন, সেইটাও আর জীবনে কোনোদিন পারবেন না। কারণ যত দিন যাবে ফিজ বাড়তেই থাকবে, কারণ আমাদের কোর্সটা অতটাই ভ্যালুয়েবল কোর্স। জাস্ট প্রথম দিক বলে আমরা এতটা কম ফিজে ভর্তি নিচ্ছি। ওকে, তো কি করবেন আপনি, আমার পার্সোনাল টিমের নাম্বার আমি দিয়ে দিচ্ছি, 9650 634247। এই নাম্বারে ফোন করুন, ফোন করে এক প্রেস করুন, আমার পার্সোনাল টিমের সঙ্গে আপনার কথা হয়ে যাবে। কি করে ভর্তি হবেন, কিভাবে ক্লাস দেখবেন, ডিসকাউন্ট কিভাবে হবে, A to Z ওরা আপনাকে গাইড করে দেবে। এখনই ফোন করুন, এখনই ভর্তি হন। কারণ আবারও বলছি, এটা কিন্তু আপনি দুদিন পর আর পাবেন না। এবং ভারতবর্ষের প্রত্যেক মানুষের উচিত ফাইন্যান্সিয়াল লিটারেসি গ্রহণ করা, চিরাচরিত পদ্ধতির সঙ্গে সঙ্গে আস্তে আস্তে মিউচুয়াল ফান্ড, স্টক মার্কেটের মতো জায়গাতেও ইনভেস্ট করে ইনফ্লেশন বিট করে নিজের সম্পদকে বাড়ানো। থ্যাংক ইউ। আজকের ভিডিও এই অবধিই থাকলো। আবার আগামীকাল যেরকম এই চ্যানেলের প্রত্যেক দিন একটা করে জিওপলিটিক্যাল ইভেন্ট আমরা অ্যানালিসিস করে থাকি, সেরকমই আমরা করতে থাকবো। সকলে সঙ্গে থাকবেন। আরও একবার প্রত্যেককে দোলযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।